সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চীন পাকিস্তানকে ঠেকাতে ভারতীয় প্রতিরক্ষা সংস্থা তৈরি করল ভয়ঙ্কর অস্ত্র। এদিকে ভারত মহাসাগরে 120 যুদ্ধজাহাজ মোতায়েনের কারণ জানালেন বিপিন রাওয়াত। দিশেহারা মোদি সরকার আবারও কৃষকদের সাথে আলোচনায় বসতে চান। ভারতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সমর্থন ও আনসারুল্লাহর উপর নিষেধাজ্ঞা। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন কমলা। হংকংয়ের গণতন্ত্রপন্থী জিমি লাইয়ের বিরুদ্ধে বিতর্কিত নিরাপত্তা আইনে মামলা। এবং সবশেষে জানাবো, ইসলামের শত্রুরা বিজ্ঞানী ফাকরি জাদেকে হত্যা করেছে বললেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীন পাকিস্তানকে ঠেকাতে ভারতীয় প্রতিরক্ষা সংস্থা তৈরি করল ভয়ঙ্কর অস্ত্র। ভারত চীন লাদাখ আবহে সংঘাতের যে প্রবল রূপ দেখা গিয়েছিল আগে, তা কার্যত এখন শীতকালীন পরিস্থিতিতে রীতিমতো শান্ত। তবে লাদাখ সংঘাতের আবহে ভারত মোটেও নিরাপত্তা নিয়ে কোনো প্রকার সমঝোতার রাস্তায় যেতে রাজি নয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO থেকে শুরু করে সামরিক শক্তির একাধিক ইউনিট কোন পথে প্রস্তুতি ধরে রাখছে দেখা যাক। আত্মনির্ভর ভারতের হাত ধরে DRDO এবার সাবমেশিন গান তৈরিতে সাফল্যের পথে এগিয়েছে। লাদাখ সংঘাতের আবহে সাবমেশিন গান তৈরি করে কার্যত চমক এনে দিয়েছে DRDO। লাদাখ আবহে এই মেশিন গান রীতিমতো তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে। 5.56 × 30 মিলিমিটারের গ্যাস চালিত জয়েন্ট প্রজেক্টিভ ভেঞ্চার কার্বাইন 1 মিনিটে 700 রাউন্ড গুলি চালাতে পারে। আর চীনের সঙ্গে লাদাখ সংঘাতে বা কাশ্মীরের উদ্বেগজনক পরিস্থিতিতে এই অস্ত্র সেনাকে মজবুত করবে বলে মনে করা হচ্ছে। এদিন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানান, ভারত মহাসাগরে এই মুহূর্তে 120টি যুদ্ধজাহাজ রয়েছে। একাধিক মিশনে থাকা এই যুদ্ধজাহাজগুলি নিয়ে ভারত মহাসাগর এলাকায় একাধিক উদ্যোগ নেওয়ার কাজ চলছে। তবে আপাতভাবে এই এলাকা শান্ত বলেই পরিচিত, এমনই তথ্য দেন তিনি। এর মধ্যে বহু জাহাজই অন্যান্য দেশের। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আধিপত্যের প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনা সভায় তিনি জানান, বিভিন্ন উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে এতগুলো রণতরী অবস্থান নিয়েছে। এর অন্যতম কারণ নৌ বাণিজ্যের সুরক্ষা। বিপিন রাওয়াত জানান, বিগত সময়ে চীন নিজের সেনা ক্রমাগত বাড়িয়েছে ভারত মহাসাগর এলাকায়। নিজের স্বার্থে সেখানে প্রতিযোগিতার আবহ গড়ে তুলে নীল অর্থনীতিকে উস্কানি দিয়ে যাচ্ছে। যা নিয়ে ভারতও যে চুপ নেই তা DRDO সহ একাধিক ভারতীয় সামরিক ইউনিটের কার্যকলাপই বলে দিচ্ছে। জেনারেল রাওয়াত বলেন, এই অঞ্চলের অধিকাংশ দেশই আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য উন্নত নৌ যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে সক্রিয়। সেই উদ্দেশ্যে এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রভাব বাড়াতে ওই বাড়তি শক্তি সন্নিবেশ করেছে আঞ্চলিক শক্তিগুলো। বিপিন রাওয়াতের বক্তৃতায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিককালে চীনের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গও এসেছে। সেই সঙ্গে জানিয়েছেন, সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতার জেরে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চীনের নাম না করে তার মন্তব্য, এই আবহে আঞ্চলিক শক্তিগুলোর সামরিক সমন্বয় বাড়ানো প্রয়োজন। দিশেহারা মোদি সরকার আবারও কৃষকদের সাথে আলোচনায় বসতে চান। ভারতে দিন দিন জোরালো হচ্ছে কৃষকদের আন্দোলন। রাত পোহালেই রাস্তা রোকো কর্মসূচি কৃষক সংগঠনের। বন্ধ করে দেওয়ার হুমকি দিল্লিমুখী হাইওয়ে, দিল্লি জয়পুর, দিল্লি আগ্রা। সোমবার 14 তারিখ দেশজুড়ে বিক্ষোভ, বিজেপি এমপি ও বিধায়কদের বাড়ি ঘেরাও। এছাড়াও সিংঘু এবং তিকরি, দিল্লির 2 সীমানা অভিমুখে আন্দোলনে অংশ নিতে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু থেকে রওনা দিয়েছেন হাজার হাজার কৃষক আন্দোলনের আগুন ছড়িয়ে যাওয়ায় কোণঠাসা মোদি সরকার। পরিস্থিতি সামাল দিতে দিশেহারা মোদি সরকার। তাই বৃহস্পতিবার তড়িঘড়ি বিশেষ সংবাদ সম্মেলন ডেকে কৃষকদের প্রতি কেন্দ্রের ফের আবেদন, আন্দোলন নয়, আবার আলোচনায় বসুন।
ভারতের কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী পীযূষ গোয়েলকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বললেন, কৃষক এবং কেন্দ্রের বর্তমান অবস্থান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ আলোচনা, আর কোনো পথ নেই। তিনি বলেন, আমাদের পাঠানো স্রেফ ২০ পাতার প্রস্তাবনাই নয়, তার মধ্যে সামান্য কোনো শব্দ নিয়েও যদি কৃষকদের আপত্তি থাকে তাও সংশোধনে রাজি, কিন্তু অনুরোধ একটাই, আইন বাতিলের দাবি ছেড়ে আলোচনায় বসুন, কারণ সংসদে পাশ হওয়া আইন পুরোটাই খারাপ হতে পারে না। খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, সংশোধনের আশ্বাস দিয়ে যে প্রস্তাব কৃষকদের পাঠানো হয়েছে তার বাইরেও যদি আরও কোনো অংশ নিয়ে তাদের মনে আশঙ্কা বা সন্দেহ থাকে তা নিয়েও আলোচনা করতে রাজি। কৃষকদের মন পেতে দুই মন্ত্রী ফের জানান, নতুন আইনে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ হচ্ছে না, এটা স্রেফ কৃষি বাণিজ্য সংক্রান্ত আইন, যা আনার অধিকার কেন্দ্রের আছে। নতুন আইনের সঙ্গে এমএসপি বা এপিএমসি মান্ডির বর্তমান ব্যবস্থার বিন্দুমাত্র সম্পর্ক নেই। তাই যেদিনই কৃষকরা আলোচনার প্রস্তাব দেবেন আমরা প্রস্তুত। যদিও সরকারের পক্ষ থেকে তারা এও স্পষ্ট করে দেন, আইন বাতিল হবে না, অর্থাৎ কৃষকদের দাবি মানবে না মোদি সরকার। গুরুত্বও দেওয়া হচ্ছে না রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া বা না হওয়া আইন বাতিলের দাবিতে সরব বিরোধী রাজনৈতিক দলগুলিকেও। উল্টে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী কৃষক স্বার্থে কি করেছেন তার তালিকা তুলে ধরেন কৃষিমন্ত্রী তোমর। উদ্দেশ্য কৃষকদের মন জয় করা। কৃষিমন্ত্রী দাবি করেন, ইউপিএর 10 বছরের শাসনে ভারতীয় মুদ্রায় 53,000 কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করার বিষয়টি বড় ঘটনা হিসেবে দেখানো হয়, কিন্তু মোদি স্রেফ পিএম কিষাণ প্রকল্পে বছরে কৃষকদের 75,000 কোটি টাকা দিচ্ছেন। তাই কে প্রকৃত কৃষক বন্ধু চাষিরা তা ভালোই জানেন। সে কারণেই রাজ্যে রাজ্যে নির্বাচনে জিতছে বিজেপি, অন্য কেউ নয়। এই খবর জানিয়েছে ভারতীয় পত্রিকা বর্তমান। ভারতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা। ভারতের দিল্লি পুলিশ সিংঘু সীমান্তের রেড লাইটে থাকা প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআরে সামাজিক দূরত্ব অনুসরণ না করার অভিযোগে মহামারী আইন ও অন্যান্য ধারার আওতায় কৃষকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। শুক্রবার এনডিটিভি ওই তথ্য জানিয়েছে। আন্দোলনরত কৃষকরা 29 নভেম্বর লামপুর সীমান্ত থেকে জোর করে দিল্লি সীমান্তে প্রবেশ করেছিলেন এবং সিংঘু সীমান্তের রেড লাইটে ধর্নায় বসেছেন। তখন থেকেই তারা সেখানকার সড়ক অবরোধ করে আছেন। 7 ডিসেম্বর আলিপুর থানায় পুলিশ কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সমর্থন ও আনসারুল্লাহর উপর নিষেধাজ্ঞা। মার্কিন সরকার সানার বিরুদ্ধে শত্রুতামূলক আচরণের ধারাবাহিকতায় 5 ইয়েমেনি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর মাত্র 3 মাস পর ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধের 6 বছর পূর্ণ হবে। এই যুদ্ধের কুশীলব বিভিন্ন। একদিকে সৌদি নেতৃত্বাধীন জোট এবং এই জোটের সদস্যরা ক্ষমতাচ্যুত মনসুর হাদি সরকার এবং তাদের ভাড়াটে বাহিনী, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং তাদের সাথে যুক্ত মিলিশিয়া। অপরদিকে রয়েছে ইয়েমেনের সেনাবাহিনী এবং ইয়েমেনের জনপ্রিয় কমিটি। এই পক্ষগুলো প্রকাশ্যে ইয়েমেন যুদ্ধে জড়িত ছিল। আবার এমন কিছু অভিনেতাও আছে যারা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও এই যুদ্ধে তাদের উপস্থিতি সুস্পষ্ট। এই ধরনের অভিনেতাদের অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভূমিকা ছিল এই যুদ্ধ শুরু করার ব্যাপারে সৌদি সরকারকে সবুজ সংকেত দেওয়া। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরবের সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বলেছেন, রিয়াদ ঘোষণা করেছিল যুদ্ধ দ্রুতই শেষ হবে, বেশি সময় লাগবে না। তার এই বিবৃতি থেকেই স্পষ্ট হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হল সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্রশস্ত্র সহ সার্বিক লজিস্টিক সহায়তা দেওয়া। এক্ষেত্রে স্বয়ং মার্কিন প্রতিরক্ষা বিভাগও স্বীকার করেছে যে তারা ইয়েমেনে সেনা মোতায়েন করেছে সৌদি সীমান্তের সুরক্ষার জন্য এবং এই জোটকে লজিস্টিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করার জন্য। নিউ ইয়র্ক টাইমস সৌদি ইয়েমেনি সীমান্তে মার্কিন সামরিক কমান্ডোদের উপস্থিতির খবর দিয়ে জানিয়েছে, সামরিক কমান্ডোরা ইয়েমেনের হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্রের ঘাঁটিগুলো শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করার কাজে সহায়তা করছে। এইসব ক্ষেপণাস্ত্র দিয়েই হুতিরা রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা করত।
যুক্তরাষ্ট্রের আরেকটি ভূমিকা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি জোটকে সমর্থন দেওয়া। সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে মানবিক বিপর্যয় ঘটিয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় গত 6 বছর ধরে বিশেষ করে নিরাপত্তা কাউন্সিলে সৌদি সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বৈশ্বিক চাপ থেকে সৌদি আরবের বেঁচে থাকার মূল কারণ হল মার্কিন সরকারের ব্যাপক সমর্থন। তারই ধারাবাহিকতায় মার্কিন ট্রেজারি বিভাগ এবার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে 5 ইয়েমেনি পদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্য হল ইয়েমেনের জাতীয় মুক্তি সরকারকে বৈধতা না দেওয়া। আসলে নিষেধাজ্ঞার সাহায্যে ওয়াশিংটন ইয়েমেনের রাজনীতিকে প্রভাবিত করতে সৌদি জোটের পাশাপাশি ক্ষমতাচ্যুত মনসুর হাদি সরকারকেও সহায়তা করতে চায়। মার্কিন সরকারের আরেকটি টার্গেট হল ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধ অব্যাহত রেখে সৌদি আরবের কাছে আরও বেশি অস্ত্র বিক্রি করা। সুতরাং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণগুলো পর্যালোচনা করলে সহজেই বোঝা যাবে যে ইয়েমেনের যুদ্ধ চাপানোর পেছনে আমেরিকাই দায়ী, যেমনটি বলেছেন ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রাক্তন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শরফ গালিব লুকমান। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন ও কমলা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন। টাইমের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, যুক্তরাষ্ট্রের গল্প পরিবর্তনের জন্য ক্রোধের চেয়ে সহানুভূতির শক্তি যে এগিয়ে সেটি দেখানোর জন্য এবং সুখ সন্তপ্ত জগতে নিরাময়ের স্বপ্ন ভাগ করে নেয়ার জন্য জো বাইডেন ও কমলা হ্যারিস এই সম্মান অর্জন করেছেন। তিনি বলেন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রতিটি নির্বাচিত প্রেসিডেন্ট তার মেয়াদকালে কোনো সময়ে এই তালিকায় এসেছেন, কিন্তু কমলা হ্যারিসই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্ট যার নাম টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় আসলো। এবারে স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন করোনায় সম্মুখ স্বাস্থ্যসেবা কর্মীরা, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি, বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং বাইডেন ও ট্রাম্পের দ্বৈরথ্য সহ বিভিন্ন ঘটনা। 1927 সাল থেকে প্রতিবছর টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তিদের নাম ঘোষণা করে। গত বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। গণতন্ত্রপন্থী জিমি লাইর বিরুদ্ধে বিতর্কিত নিরাপত্তা আইনে মামলা। হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে অঞ্চলটির বিতর্কিত নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছে। 73 বছর বয়সী জিমি লাই বিদেশি শক্তির সঙ্গে মিলে দেশের নিরাপত্তা নষ্টের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে এই অপরাধ প্রমাণিত হলে তাকে দীর্ঘ কারাদণ্ডও দেয়া হবে। এই আইনের অধীনে অভিযুক্ত হওয়া সবথেকে প্রভাবশালী ব্যক্তি জিমি লাই। চীনের সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত অ্যাপল ডেইলি পত্রিকার মালিক তিনি। গত বছর হংকংয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এর প্রেক্ষিতে নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করে চীন। দেশটি দাবি করেছে, নতুন এই আইনের ফলে অস্থিতিশীল হয়ে ওঠা অঞ্চলটি আবারও স্থিতিশীলতা ফিরে পাবে। এ খবর জানিয়েছে বিবিসি। ইসলামের শত্রুরা বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যা করেছে। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণের মনোবল ভাঙার ব্যাপারে নিষেধাজ্ঞা সহ সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার ঘটনার মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়েছে যে শত্রুরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডেইলি নেশনে প্রকাশিত এক কলামে জেনারেল আসলাম বেগ এই কথা বলেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, বিজ্ঞানী ফাখরিজাদেকে হত্যার ঘটনা ইরানের পরমাণু ইস্যুকে টার্গেট করে নয়, বরং ইসলামী ব্যবস্থাকে টার্গেট করে। জেনারেল আসলাম বেগ মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপকামী নীতিরও বিরোধিতা করেন তার লেখায়। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আরও বলেন, মরহুম ইমাম খুমিনি একসময় বলেছিলেন, আমাদের শত্রুরা ইসলামী ব্যবস্থার ভিত্তির বিরোধী এবং তারা কখনো এই বিরোধিতা বন্ধ করবে না, যা চরম সত্য। জেনারেল বেগ বলেন, ইসলামী ব্যবস্থার শত্রুরা সাদ্দামকে ইরানে আগ্রাসন চালাতে উৎসাহিত করে তুলেছিল, যা 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শেষ হয়। ইরানি প্রতিরোধ দমন করতে তারা সাদ্দামকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছে। পরবর্তীতে গত 30 বছর ধরে এই সভ্য জগৎ ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, কিন্তু তারা ইরানি জাতির মনোবল ভাঙতে পারেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।